আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে নগ্নবীজী আর আবৃতবীজী। ঠিক আছে? তাহলে আমাদের এই যে অধ্যায়টা আছে, মানে অধ্যায়ের যে সাজানোর ক্রম, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার নিম্ন শ্রেণীর প্রাণী থেকে ধীরে ধীরে উচ্চ শ্রেণীর প্রাণীতে এভাবে সাজানো হয়েছে। যেমন 4 অধ্যায় ছিল কি ভাইরাস ব্যাকটেরিয়া, তারপর এর থেকে একটু বড় হচ্ছে কি তোমার শৈবাল ছত্রাক, তারপর এর থেকে আর একটু বড় উদ্ভিদে আসবে ব্রায়োফাইটা টেরিডোফাইটা, তারপর একটু বড় হচ্ছে 7 অধ্যায় হচ্ছে নগ্নবীজী আবৃতবীজী। ঠিক আছে? তো এইভাবে ধীরে 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 আমাদের নিম্ন শ্রেণীর উদ্ভিদ থেকে উচ্চ শ্রেণীর উদ্ভিদের দিকে গেছে। তো ওই অধ্যায়গুলো আমি পরে হয়তো বা পড়াবো। এখন আমরা পড়াবো হচ্ছে নগ্নবীজী আর আবৃতবীজী। ঠিক আছে? তাহলে এখন হলো, নগ্নবীজী উদ্ভিদ কাকে বলা হয়? নগ্নবীজী উদ্ভিদ বলতে বোঝায় নগ্ন বীজী, মানে যাদের বীজটা নগ্ন বা উন্মুক্ত অবস্থায় থাকবে, যাদের বীজটা ঢাকা থাকবে না, তাকে বলা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ। ঠিক আছে? এখন নগ্নবীজী উদ্ভিদ, একে বলা হয় স্পার্মাটোফাইটা। ঠিক আছে? নগ্নবীজী উদ্ভিদের এই যে গোত্র, দেখো, বীজ উৎপাদনকারী ভাস্কুলার উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় স্পার্মাটোফাইটা বা স্ববীজ উদ্ভিদ। ঠিক আছে? এই গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ব্যক্তবীজী বা হচ্ছে নগ্নবীজী, আর একটা হচ্ছে গুপ্তবীজী বা আবৃতবীজী। ঠিক আছে? একটা হচ্ছে নগ্নবীজী আর একটা হচ্ছে আবৃতবীজী। তাহলে বীজ উৎপাদনকারী উদ্ভিদ তাদেরকে বলা হয় স্পার্মাটোফাইটা। এর মধ্যে যাদের বীজটা ওপেন থাকে তাদেরকে বলা হয় নগ্নবীজী, যাদের বীজটা ঢাকা থাকে কোনো কিছুতে তাদেরকে বলা হয় আবৃতবীজী। ঠিক আছে? আচ্ছা, এখন প্ল্যান্টস নামক এক ধরনের, আচ্ছা, উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টার। ঠিক আছে? থিওফ্রাস্টার্স, উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টার্স। ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস নামক গ্রন্থে সর্বপ্রথম এই জিমনোস্পার্ম কথাটা উচ্চারণ করেছে। ঠিক আছে? জিমনোস্পার্ম বা এই নগ্নবীজী উদ্ভিদের কথাটা উৎপাদন ও উচ্চারণ করেছে। জিমনোস্পার্ম মানে হচ্ছে তোমার নগ্নবীজী। ঠিক আছে? আচ্ছা, তাহলে যে সকল স্ববীজ উদ্ভিদে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না এবং বীজ নগ্ন অবস্থায় থাকে। ঠিক আছে? তাহলে সবসময় মনে রাখবা যে ফল কিন্তু গর্ভাশয় থেকে তৈরি হয়। ঠিক আছে? তাহলে যে সকল স্ববীজ, এরা বীজ উৎপন্ন করে এবং তাদের কোনো গর্ভাশয় থাকে না, এর জন্য ফল তৈরি হয় না, এবং বীজের চারপাশে যেটা থাকে, এটা যদি বীজ হয়, এর চারপাশে যেটা থাকে সেটা কি বলা হচ্ছে? ফল। ঠিক আছে? তাহলে এরা ফল উৎপাদন করে না এবং বীজটা উন্মুক্ত অবস্থায় থাকে, তাই এদেরকে বলা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ। বাংলাদেশে প্রায় 4,000 প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ থাকলেও প্রায় মাত্র 5 ধরনের নগ্নবীজী উদ্ভিদ রয়েছে। ঠিক আছে? এখন এই 5 ধরনের প্রজাতিগুলোর মধ্যে আছে তোমার সাইকাস পেকটিনাটা। সাইকাস পেকটিনাটা, এই সাইকাস নিয়ে আমরা পরবর্তীতে পড়বো। ঠিক আছে? সাইকাস পেকটিনাটা, যা চট্টগ্রামের বাড়িয়াভাঙা পাহাড়ি এলাকায় পাওয়া যায়। ঠিক আছে? এছাড়া আছে হচ্ছে তোমার পডোকার্পাস আর নেরিফোলিয়াস। ঠিক আছে? পডোকার্পাস নেরিফোলিয়াস। বাংলাদেশে এটি বাঁশ পাতা নামে পরিচিত। তাহলে বাঁশ পাতা নামে পরিচিত কি? পডোকার্পাস নেরিফোলিয়াস। ঠিক আছে? এগুলো কক্সবাজার এই অঞ্চলগুলোতে সাধারণত পাওয়া যায়। এছাড়া আরো প্রজাতিগুলোর মধ্যে আছে হচ্ছে তোমার নেটাম, মন্টেনাম, তারপর হচ্ছে জি অবলঙ্গাম। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার জি মানে জিমনোস্পার্ম আর ল্যাটিফোলিয়াম, এই জিনিসগুলো। ঠিক আছে? আচ্ছা, তাহলে পৃথিবীতে টোটাল 83টি গণ আর 721 প্রজাতির নগ্নবীজ উদ্ভিদের কথা আমরা পেয়ে থাকি। ঠিক আছে? মানে নগ্নবীজ উদ্ভিদের সংখ্যা কিন্তু খুবই কম। এর মধ্যে বাংলাদেশে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সাইকাস। ওই একটা মনে রাখবো, সাইকাস। আচ্ছা, বর্তমানে জীবন্ত নগ্নবীজ উদ্ভিদের প্রজাতি সমূহ 4টি বিভাগে অন্তর্ভুক্ত। ঠিক আছে? নগ্নবীজ উদ্ভিদ 4টি বিভাগে অন্তর্ভুক্ত। একটা হচ্ছে তোমার হচ্ছে কি গিনকোফাইডা, সাইকাডোফাইটা, তারপর হচ্ছে কনিফারোফাইটা, আর হচ্ছে তোমার নেটোফাইটা। ঠিক আছে? এই নগ্নবীজ উদ্ভিদগুলো এই 4টা গোত্রে বিভক্ত হয়ে থাকে, মানে 4টা এদের বিভাগ। এর মধ্যে কি আছে? জিনকোফাইটা, জিঙ্গোফাইটা, সাইকাডোফাইটা, কনিফেরোফাইটা, আর হচ্ছে তোমার নেটোফাইটা। ওকে? এখন হচ্ছে তোমার জিনকোফাইটা নামক একটি মাত্র প্রজাতি এখন জিনকোডোফাইডার অন্তর্ভুক্ত এবং বাকি সবকিছুই লুপ্ত হয়ে গেছে। ঠিক আছে? মানে তুমি এই জিনিসটা একবার পুরোটা রিডিং দিবা, এর মধ্যে থেকে কিছু কিছু এমসিকিউ আসে। ঠিক আছে? তাহলে এখন দেখো, তাহলে জিনকো বিলোবা নামক একটি মাত্র প্রজাতি এখন, তাহলে জিনগোডোফাইটার মধ্যে একটাই আছে, জিনকো বিলোবা, আর নাই কিছু। আচ্ছা, এরপর আছে প্রায় 200 মিলিয়ন বছর পূর্বে সাইকোডোফাইটরা
বর্তমানে প্রায় 100টি প্রজাতি নিয়ে গঠিত। ঠিক আছে, তাহলে সাইক্যাডোফাইটা 100টা প্রজাতি নিয়ে গঠিত। এই দুটি গ্রুপের উদ্ভিদের শুক্রাণু ফ্লাজেলা যুক্ত। তাহলে আমাদের ওই জিঙ্কোডোফাইটা আর সাইক্যাডোফাইটা, ঠিক আছে, জিঙ্কোডোফাইটা অ্যান্ড সাইক্যাডোফাইটা, এদের শুক্রাণুটা আমাদের ফ্লাজেলা থাকে। আর অন্য যে দুইটা থাকে, কনিফেরোফাইটা আর হচ্ছে নেটোফাইটা, এদের কিন্তু কোনো শুক্রাণুতে ফ্লাজেলা থাকে না। ঠিক আছে, প্রায় 550টি প্রজাতি নিয়ে কনিফেরোফাইটা গঠিত। তাহলে কোন প্রজাতি কতটা ইয়ে নিয়ে গঠিত, 4টা বিভাগের মধ্যে কোন বিভাগে কয়টা প্রজাতি আছে এই নামটা একটু মনে রাখবে। ঠিক আছে, তাহলে কনিফেরোফাইটা প্রায় 550টা প্রজাতি নিয়ে গঠিত এবং রাশিয়াতে অনেক বড় কনিফার বন আছে। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে কি, সেকুয়া সেম্পারভিরেন্স। ঠিক আছে, সেম্পারভিরেন্স, এটি কনিফার জাতীয় একটি উদ্ভিদ যার উচ্চতা 380 ফুট। ঠিক আছে, বিশ্বের সবচেয়ে বৃহৎ কনিফার বনাঞ্চল সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত। আবৃতবীজী উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠ নগ্নবীজী উদ্ভিদ হলো তোমার নেটোফাইটা। তাহলে নেটোফাইটা হচ্ছে সবচেয়ে উন্নত, মানে এই যে 4টা গোত্রের কথা বলেনি, 4টা বিভাগ, এর মধ্যে অনুন্নত থেকে উন্নত এভাবে গেছে। ঠিক আছে, সবচেয়ে অনুন্নত হচ্ছে তোমার জিঙ্কোডোফাইটা, তারপরে সাইকাডোফাইটা, কনিফেরোফাইটা, তারপর নেটোফাইটা। তাহলে নেটোফাইটাটা হচ্ছে তোমার আবৃতবীজীর সাথে বেশি অন্তর্ভুক্ত। ঠিক আছে, নেটোফাইটের মধ্যে কয়টা আছে, প্রায় 70টি প্রজাতি অন্তর্ভুক্ত আছে। এবার এই শুক্রাণুগুলো কিন্তু ফ্লাজেলা বিহীন। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো, এখন এই নেটোফাইটা এর মধ্যে নেটাম নেটাম উদ্ভিদ আছে, এছাড়া আছে হচ্ছে তোমার এফিড্রা। এফিড্রা উদ্ভিদ দ্বিনিষেক দেখা যায়। এফিড্রা উদ্ভিদে কি দেখা যায়, দ্বিনিষেক দেখা যায়। এটা কিন্তু টিকে আসে, এফিড্রা উদ্ভিদে দ্বিনিষেক দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে, এবং এরা কি তৈরি করে, এফেড্রিন তৈরি করে, এফেড্রিন তৈরি করে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে লিফ স্কার। নগ্নবীজী উদ্ভিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে লিফ স্কার, মানে এদের পাতাতে এরকম দাগ দাগ কাটা থাকবে, এটা বলে লিফ স্কার। নগ্নবীজী উদ্ভিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে লিফ স্কার থাকবে। এই পুরাটা একবার রিডিং দিবা, ওই 4টা গোত্র কোনটা আদি কোনটা পুরানো, কোনটা কোন গোত্রের মধ্যে কতগুলো গাছ আছে, কয়েকটা গাছের উদাহরণ কোনটা, কত মিটার লম্বা, এটা এগুলো কিন্তু একটু লাগবে। ঠিক আছে, তারপরে এগুলো জাস্ট মুখস্থ, আমি আর কি বলবো বলো। আচ্ছা, তারপর হচ্ছে বিশ্বের সর্বোচ্চ 3টি বৃক্ষ প্রজাতি, না সবচেয়ে উঁচু 3টি বৃক্ষ প্রজাতি। ঠিক আছে, কি কি, ওই 3। ঠিক আছে, সেকুয়া সেম্পারিভেন্স, সেকুয়া সেম্পারিভেন্স, এটা একটা নগ্নবীজী উদ্ভিদ এবং এটা উচ্চতা হচ্ছে 115 মিটার। ঠিক আছে, বা 380 ফুট। তারপর হচ্ছে তোমার সরিয়া সরিয়া ফ্যাগুইনাইটা, এটা একটা আবৃতবীজী উদ্ভিদ, এর উচ্চতা প্রায় 331 ফুট। আরটা হচ্ছে কি, ইউক্যালিপটাস রেগন্যান্স। ঠিক আছে, এর উচ্চতা প্রায় 329 ফুট। এই কয়টা একটু মনে রাখো তাহলেই হবে। তারপরে আছে কি, জেন্ট সেকুয়া, বলতে সাধারণত সেকুয়া ডেনড্রন জাইজেন্টাম, সেকুয়া ডেনড্রন জাইজেন্টামকে বোঝায়, যার উচ্চতা 96 মিটার। কয়েকটা গাছের নাম আর কতটুকু উচ্চতা, এইগুলো একটু মুখস্থ করতে হবে আর কি। এরপরে দেখো নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য কি, এটা সাধারণত কিন্তু প্রশ্নে আসে, গতেও আসতে পারে, নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য কি। ঠিক আছে, তাহলে কি, এই উদ্ভিদগুলো সাধারণত বহু বর্ষ জীবী, মানে এরা অনেক দিন বেঁচে থাকে। ঠিক আছে, অনেক বছর বেঁচে থাকে, তারপরে চিরসবুজ হয়ে থাকে এবং এদের স্পোরোফাইট অসম অসম রেণুপ্রসূ। ঠিক আছে, স্পোরোফাইটটা অসম রেণুপ্রসূ, অর্থাৎ এদের মাইক্রোস্পোর ও মেগাস্পোর তৈরি হয়। ঠিক আছে, মাইক্রোস্পোর মানে হচ্ছে তোমার শুক্রাণু, আর মেগাস্পোর মানে হচ্ছে তোমার ডিম্বাণু। ধরে নাও আমাদের বডিতে যেমন। ঠিক আছে, মানে এদের পুং স্পোর আর স্ত্রী স্পোর, পুং স্পোরকে বলা হচ্ছে মাইক্রোস্পোর, আর হচ্ছে মেগা স্পোর বলা হচ্ছে স্ত্রী স্পোরকে। ঠিক আছে, এরা হচ্ছে অসম রেণুপ্রসূ। তারপরে রেণুপত্র অর্থাৎ স্পোরোফিল গুলো ঘনভাবে সন্নিবিষ্ট হয়ে স্ট্রোবিলাস স্ট্রোবিলাস বা একটা কোণ তৈরি করে, মানে এদের ভিতরে এই ধরনের এক ধরনের ফল পাওয়া যায়, মানে এরকম এরকম দাগ কাটা, কোণের মতো, কোণ আইসক্রিম খাওয়ানি এরকম কোণের মতো পাওয়া যায়। ঠিক আছে, এই কোণের মতো পাওয়া যায়, এটা হচ্ছে তোমার, এটাকে ধরা হবে এটা পুং স্পোর। ঠিক আছে, মানে এটা ছেলের যে জননাঙ্গ, এটা এরকম একটা কোণের মতো, একটা উল্টা দিকে একটা কোণের মতো ইয়া তৈরি করে। ঠিক আছে, এটাকে বলা হয় স্ট্রোবিলাস। কি বলা হচ্ছে, স্ট্রোবিলাস বলা হয়। ঠিক আছে,
তারপরে মেগা স্পোরোফিল বা স্ত্রী রেণুপত্র ডিম্বক উৎপন্ন হলেও কোনো গর্ভাশয় তৈরি হয় না। এদের মধ্যে কোনো গর্ভাশয় তৈরি হয় না, এটা তো আগে বলছি, কারণ এরা নগ্নবীজ, এদের কোনো ফল তৈরি হয় না। ঠিক আছে। পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়, যেহেতু এদের কোনো ইয়ে নেই, এদের ডিম্বক রন্ধ্রেতে পতিত হবে, তাই না? এদের তো মনে করো ডিম্বকটা জাস্ট উন্মুক্ত অবস্থায় থাকে, তাহলে এদের বাইরে তো কোনো ফল নেই, তাহলে পরাগায়নের সময় ডাইরেক্ট ডিম্বক রন্ধ্রে একবারে মুখেই তো পতিত হবে। এর তো আর তোমার গর্ভমুণ্ডে পড়ে তারপর তার ভিতরে ঢুকবে না, কারণ এদের তো কোনো ফলই নেই। ঠিক আছে। আচ্ছা, এদের ডিম্বকটা কি অবস্থায় থাকে? মেগা স্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে। ঠিক আছে। ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে। তারপর নগ্নবীজী উদ্ভিদের দিনিষেক ঘটে না। ঠিক আছে। নগ্নবীজী উদ্ভিদে কিন্তু দিনিষেক ঘটে না। দিনিষেকটা কি? ওই যে একটা দুইটা শুক্রাণু, একটা আসে তোমার ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে, একটা আসে তোমার হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হবে, এটাকে দিনিষেক বলে। ঠিক আছে। কিন্তু নগ্নবীজী উদ্ভিদে কিন্তু কোনো দিনিষেক হয় না। ঠিক আছে। তাই এদের যে শ্বাস সেটা সাধারণত হ্যাপ্লয়েড হয়ে থাকে, কিন্তু দিনিষেক হলে সেটা কিন্তু ট্রিপ্লয়েড হয়ে যায়। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ থাকে না। আমাদের জাইলেম আর ফ্লোয়েম আছে না, আমাদের জাইলেম আর ফ্লোয়েম টিস্যু আছে। জাইলেম কি করে? খাবার নিচ থেকে নিয়ে যায়, মূল থেকে নিয়ে যায়, পাতাতে নিয়ে যায়। আর ফ্লোয়েম কি করে? পাতা থেকে অন্যান্য জায়গায় নিয়ে যায়। ঠিক আছে। তো ওই ভেসেলস টেসেলস থাকে না এদের মধ্যে। ঠিক আছে। এদের সবকিছু বায়ু পরাগী, মানে এদের জনন কাজ বায়ুর মাধ্যমে হয়, মানে একটা ফুল থেকে আরেকটা ফুল বায়ুর মাধ্যমে যায়। ঠিক আছে। এরা সাধারণত আর্কিগোনিয়াম সৃষ্টি করে। এর সাধারণত কি সৃষ্টি করে? আর্কিগোনিয়াম সৃষ্টি করে। আর্কিগোনিয়াম কি পরে পড়াচ্ছি। তারপরে কি, এরা লিভ স্কার বা নগ্নবীজীদের একটা ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য, মানে এদের পাতায় দাগ কাটা থাকে। ঠিক আছে। আচ্ছা, এখন আসো সাইকাস, সাইকাস পেকটিনাটা। এই নগ্নবীজ উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ গাছের নাম হচ্ছে সাইকাস। ঠিক আছে। তাহলে সাইকাস হলো একটা স্পোরোফাইট বা একটা নগ্নবীজ উদ্ভিদ, বা স্পোর তৈরি করতে পারে। ঠিক আছে। স্পোরোফাইট বলতে বোঝায় এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত। তাহলে যাদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত তাদেরকে বলা হয় স্পোরোফাইট। ঠিক আছে। এবং এরা পাম জাতীয় উদ্ভিদ, মানে এরা হচ্ছে পাম গাছের মতো, মানে হচ্ছে তোমার তালের গাছের মতো। ঠিক আছে। আর এদের কচি পাতায় ভার্নেশন সার্সিনেট বা কুঞ্জলি যুক্ত। এদের কচি পাতাগুলা সাধারণত এরকম কুঞ্জলি যুক্ত হয়ে থাকে। ঠিক আছে। এদের কচি পাতার যে ভার্নেশন সেগুলা সারসিনেট বা কুঞ্জলি যুক্ত। এদের পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান, গৌণ অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান। ঠিক আছে। এদের মূলের নাম হচ্ছে অস্থানিক কোরালয়েড মূল। ঠিক আছে। কোরালের মতো এদের মূল বিদ্যমান থাকে। তারপর এরা হচ্ছে কি হেটারোস্পোরিক। এরা হেটারোস্পোরিক মানে এদের হচ্ছে, হেটারো বলতে বোঝাবে যে এদের হচ্ছে পুং স্পোর আর স্ত্রী স্পোর সমান না। যাদের পুং স্পোর স্ত্রী স্পোর সমান তাদেরকে বলা হয় হোমোস্পোরিক। আর হেটারোস্পোরিক বলতে বোঝায় এদের পুং স্পোরগুলো ছোট হয় আর আর হচ্ছে স্ত্রী স্পোরগুলো বড় হয়, যেটাকে বলা হচ্ছে হেটারোস্পোরিক। ঠিক আছে। তারপর সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলে সর্ববৃহৎ। সাইকাসের এই যে শুক্রাণুটা এটাকে বলা হচ্ছে কোন। ঠিক আছে। সাইকাসের শুক্রাণুটা এটাকে বলা হচ্ছে বড় ধরনের একটা কোন। এই কোনগুলা এর ভিতরেই, এটা হলো সাইকাসের শুক্রাণু বলা হচ্ছে। এই বড় যে কোনটা দ্বারা তোমার দেখায়, এটা এটা হচ্ছে সাইকাসের শুক্রাণু, এই বড়টা। ঠিক আছে। এত বড় এটা। এর মধ্যে এখান থেকেই সাধারণত শুক্রাণুগুলা ছড়িয়ে পড়ে। ঠিক আছে। আচ্ছা, তো এখন আসো স্বভাব ও আবাস। সাইকাস সাধারণত কোথায় থাকে? এটা বহুবর্ষজীবী নগ্নবীজী উদ্ভিদ। এর 20টি প্রজাতি গ্রীষ্ম ও উপগ্রীষ্মকালীন অঞ্চলে থাকে। ঠিক আছে। বাংলাদেশে সাধারণত এই তোমার চট্টগ্রাম এই এলাকাগুলোতে থাকে। তারপরে ভৌগোলিক বিস্তার, এরা সাধারণত উষ্ণ ও উষ্ণ মণ্ডলীয় অঞ্চলে এরা সাধারণত থাকে। ঠিক আছে। অস্ট্রেলিয়া, চীন, জাপান এগুলোতে সাইকাস বেশি জন্মায়। আচ্ছা, ধারণা করা হয় প্রায় 30 কোটি বছর পূর্বে সাইকাস উদ্ভিদ আবিষ্কৃত হয়েছিল। এখন আসো সাইকাসের বৈশিষ্ট্য। সাইকাসের বৈশিষ্ট্যটা কি? সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য কি? আচ্ছা, সাইকাস উদ্ভিদটিও একটি স্পোরোফাইট, মানে হচ্ছে এদের মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। ঠিক আছে। এবং সাইকাস গাছটা দেখতে কেমন? তাল গাছের মতো। ঠিক আছে। তারপরে সাইকাসের কাণ্ডগুলো খাড়া, সাধারণত অশাখা, কোনো শাখা থাকে না। তাল গাছের কোনো শাখা থাকে থাকে না। তারপরে স্থূল মোটা হয়ে থাকে এবং বেলুন আকার হয়ে থাকে। ঠিক আছে। এবং এদেরকে কাণ্ডগাত্র স্থায়ী পত্রমূল দিয়ে আচ্ছাদিত বলে অমসৃণ হয়ে থাকে। ওকে। তারপরে
আচ্ছা, তারপরে সাইকাসে দুই ধরনের পাতা থাকে, ঠিক আছে? একটা সবুজ বৃহদাকার পল্লবপত্র এবং বাদামি বর্ণের ক্ষুদ্র শুল্কপত্র, ঠিক আছে? তাহলে সাইকাসে দুই ধরনের পাতা থাকে, একটা হচ্ছে পল্লবপত্র এবং একটা হচ্ছে শুল্কপত্র যেটা ছোট। এবং পাতাগুলো কাণ্ডের অগ্রভাগে মুকুলের ন্যায় অবস্থিত। কাণ্ডের অগ্রভাগে, এটা কাণ্ড এই সামনের দিকে মুকুলের মতো অবস্থিত, এরকম করে মুকুলের মতো অবস্থিত, ঠিক আছে? প্রতিটি পাতা হচ্ছে পক্ষল যৌগিক, ঠিক আছে? মানে এদের পাতাগুলো অনেকগুলো শাখা প্রশাখা থাকে, পক্ষল যৌগিক, ঠিক আছে? এবং কাণ্ডের মাথায় যৌগপত্রগুলো সর্পিল আকারে সাজানো। এখন কাণ্ডের মাথায় এই যে পাতাগুলা, এগুলা সর্পিল আকারে সাজানো থাকে। আচ্ছা, আচ্ছা, এখন পরিণত পত্রগুলো সাধারণত এত মিটার লম্বা হয়ে থাকে এবং এদের র্যাকেসে 50 থেকে 100 জোড়া পিনা জোড়ায় জোড়ায় সাজানো থাকে, ঠিক আছে? এদের র্যাকিসে 50 থেকে 100 জোড়া পিনা জোড়ায় জোড়ায় সাজানো থাকে। আচ্ছা, ছবিটা দেখি, ছবি। আচ্ছা, তারপরে কি? আচ্ছা, এবং এদের যে পাতা, এই পাতাগুলোর শাখাগুলো সাধারণত শিরাবিহীন এবং সুস্পষ্ট একটি মধ্যশিরা থাকে। মানে এটা যদি এটা পাতা হয়, জাস্ট একটা মধ্যশিরা থাকে মাঝখানে দিয়ে, ঠিক আছে? এটা বোঝানো হয়েছে। এবং এদের ট্রান্সমিশন টিস্যু মধ্যশিরার সাথে পার্শ্ববর্তী অংশের পরিবহন সংযোগ রক্ষা করে। এখন সাইকাস উদ্ভিদে যৌগপত্র বা পর্ণপত্র ছাড়াও আরো এক ধরনের বাদামি বর্ণের শুল্কপত্র থাকে। তাহলে এদের হচ্ছে যৌগপত্র ছাড়াও এক ধরনের ছোট শুল্কপত্র থাকে। সুতরাং এদের পাতা হচ্ছে দুই ধরনের, ঠিক আছে? এখন পাম উদ্ভিদ এবং ফার্নের পাতার সাথে সাইকাসের পাতার কিছুটা মিল সম্পূর্ণ আছে বলে সাইকাসকে বলা হয় পাম ফার্ন, ঠিক আছে? পাম গাছের পাতা আর সাইকাসের পাতাটা একই মতো দেখতে বলে এটাকে বলা হচ্ছে পাম ফার্ন, এই পাতাকে বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা সাইকাসের সাধারণ বৈশিষ্ট্য। এখন হচ্ছে সাইকাসের মূল। সাইকাসের মূলটা কেমন? এদের সাধারণত একটা প্রধান মূল থাকে। মানে এটা সাইকাস যদি গাছ হয়, তার একটা প্রধান মূল থাকবে, এদের একটা প্রধান মূল থাকবে, ঠিক আছে? তবে ইহা স্বল্পস্থায়ী, কারণ অল্পকাল পরে প্রধান মূল নষ্ট হয়ে যায়, ঠিক আছে? পরে সেখানে অস্থানিক মূল, প্রধান মূলটা নষ্ট হয়ে যায় এক সময় এবং তারপরে সাইড দিয়ে অস্থানিক মূলের তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, এবং এই যে অস্থানিক ছোট ছোট মূল তৈরি হলো, এই মূলের সঙ্গে কিছু ব্যাকটেরিয়া যুক্ত হয়, ঠিক আছে? যেমন হচ্ছে কি নস্টক, তারপরে অ্যানামেবা নামক সায়ানোব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হয়। এর ফলে এর মূলগুলা বিকৃত আকার ধারণ করে, ঠিক আছে? মানে এরকম লম্বা মূল ছিল, এ বিভিন্ন জীবাণু আক্রমণ করে মূলটা এরকম এবড়ো থেবড়ো এবড়ো থেবড়ো মূল তৈরি করছে, এরকম এরকম এবড়ো থেবড়ো মূল তৈরি করছে, ঠিক আছে? এই যে এবড়ো থেবড়ো মূল, সে কারণে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখায়। তাহলে সাইকাসের প্রথমে প্রধান মূল থাকে, এই প্রধান মূল থেকে বিভিন্ন অস্থানিক মূল বা বাইরের দিকে ছোট ছোট মূল তৈরি হয়। এই মূলগুলোতে নস্টক বা অ্যানা বেনা আক্রমণ করে এগুলো এরকম ভোঁতার মতো করে দেয়, এরকম করে দেয়, জাস্ট এরকম এরকম ভোঁতা মূল তৈরি করে দেয়। এই জন্য এটাকে বলা হচ্ছে কোরালয়েড মূল, ঠিক আছে? কোরালয়েড মূল বলা হচ্ছে সাইকাসের মূলকে। কেন কোরালয়েড মূল বলা হয়, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আসবেই যে কেন সাইকাসের মূলকে কোরালয়েড মূল বলা হয়, ঠিক আছে? তারপরে এদের কাণ্ড কেমন? এদের কাণ্ড সাধারণত শাখান্বিত থাকে না। সাইকাসের পাতা, পাতা হচ্ছে এদের দুই ধরনের। এদের পাতা হচ্ছে পক্ষল যৌগিক, ঠিক আছে? কাণ্ডের মাথায় পাতাগুলো সর্পিল আকারে সাজানো থাকে এবং বাদামি বর্ণের রোমযুক্ত এদের শুল্কপত্র থাকে এবং পল্লবপত্র থাকে, বৃহৎ আকৃতির পল্লবপত্র, ঠিক আছে? মানে কিছু ছোট পাতা থাকে এবং কিছু বড় পাতা থাকে। বড় পাতাগুলোকে পল্লবপত্র বলা হয়, ছোটগুলোকে শুল্কপত্র বলা হয়। এবং পাতার রেকিস মোটা হয়ে থাকে, পাতার রেকিস মোটা হয়ে থাকে এবং চার কোণা বিশিষ্ট ও কন্টকযুক্ত হয়ে থাকে। এই রেকিস রেকিস থেকে দুদিকে জোড়ায় জোড়ায় পত্রক উৎপন্ন হয়। রেকিস বলতে মেন যে মাঝখানে যে শাখাটা, ওটাকে বলা হচ্ছে রেকিস। এই রেকিস থেকে দুই দিকে জোড়ায় জোড়ায় পাতা তৈরি হয়, ঠিক আছে? এভাবে, ওকে। মোটা চারকোণ বিশিষ্ট ও কন্টকযুক্ত রেকিস থেকে দুই দিকে জোড়ায় জোড়ায় পত্রক উৎপন্ন হয়। প্রতিটি পত্রক একটি করে মধ্যশিরা থাকে। ট্রান্সফিউশন টিস্যু, তাহলে এদের ভিতরে ট্রান্সফিউশন টিস্যু মানে এদের পত্রকের ভিতরে প্যালিসেড প্যারেনকাইমা থাকে ও স্পঞ্জি প্যারেনকাইমার মাঝখানে বর্ণহীন লম্বা কোষগুলোকে বলা হয় ট্রান্সফিউশন টিস্যু। তাহলে এদের প্যালিসেড প্যারেনকাইমা, দেখো, এদের প্যালিসেড প্যারেনকাইমা উপরের গুলাকে বলে প্যালিসেড প্যারেনকাইমা, আর
নিচে থাকে স্পঞ্জি প্যারেনকাইমা। এদের মাঝখানে যে টিস্যু থাকে সেগুলোকে বলে ট্রান্সফিউশন টিস্যু, এগুলোর মাধ্যমে ট্রান্সফিউশন হয়, মানে জিনিস আদান প্রদান করা হয় এই টিস্যুর মাধ্যমে, ঠিক আছে। পানি পরিবহন করে, এটা এই টিস্যুর প্রধান কাজ হচ্ছে পানি পরিবহন করা। এখন সাইকাসকে আরেকটা প্রশ্ন, যে সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন? এই প্রশ্নটা খুবই আসে যে সাইকাসকে আমরা জীবন্ত জীবাশ্ম কেন বলি। আচ্ছা, তাহলে বর্তমানকালে কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে যদি মিল সম্পন্ন হয়, তাকে আমরা জীবন্ত জীবাশ্ম বলি। মানে বর্তমানের কোনো জীবিত উদ্ভিদের সঙ্গে আমরা যদি কোনো জীবাশ্মের মিল পাই, তাহলে সেটাকে আমরা জীবন্ত জীবাশ্ম বলবো, ঠিক আছে। তাহলে সাইকাদ উদ্ভিদ, ঠিক আছে, সাইকাডেল বর্গের অন্তর্ভুক্ত। এবং প্রাথমিক মেসোজোয়িক যুগে, এটা অনেক আগেকার একটা যুগ, সাইকাডেস বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল, এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে এবং এদেরকে জীবাশ্ম বলা হচ্ছে, ঠিক আছে। এবং এই বর্গের সাইকাস সহ 9টি গণের প্রায় 100টি প্রজাতি এখনো পৃথিবীর বুকে টিকে আছে, ঠিক আছে। তাহলে সাইকাস সাইকাডেলস বর্গের অন্তর্ভুক্ত, এবং সাইকাডেলস বর্গটা প্রায় 100টা উদ্ভিদ ছিল, যার মধ্যে সবগুলোই মারা গেছে, প্রায় 9টি উদ্ভিদ মাত্র টিকে আছে। তাহলে কিছু জীবাশ্ম হয়ে গেছে, তো ওর মতো দেখতে কিছু বেঁচে আছে, তো ওই জন্য বেঁচে থাকাগুলোকে বলা হচ্ছে জীবন্ত জীবাশ্ম, ঠিক আছে। এগুলোর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য অনুরূপ ও আদি প্রকৃতির। এই যে সাইকাসের যত বৈশিষ্ট্য সেগুলো ওই লুপ্ত যে সাইকাসের একই পরিবারের যে জীব, যে উদ্ভিদগুলো মারা গেছে সেগুলোর মতো, মানে ওই জীবাশ্মগুলোর মতো, এই জন্য এটাকে বলা হচ্ছে জীবন্ত জীবাশ্ম, ওকে। সাইকাস উদ্ভিদের সাথে ফার্নের সাদৃশ্য। ফার্ন উদ্ভিদের সঙ্গে সাইকাসের কি সাদৃশ্য রয়েছে? তাহলে দেখো, সাইকাস ও ফার্ন দুটাই হচ্ছে স্পোরোজয়েড, মানে ফার্নকেও মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়, এটাকেও মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়, ঠিক আছে, একে বলা হয় স্পোরোফাইট। কিন্তু তোমার এর আগের যে অধ্যায়গুলো আছে, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এগুলো কিন্তু মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যাইতো না, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার শৈবাল, ছত্রাক, এগুলোকে কিন্তু মূল কাণ্ড পাতাতে বিভক্ত করা যায় না, ঠিক আছে। এবং এদের পাতাটা হচ্ছে পক্ষল যৌগিক পাতা, ঠিক আছে। এবং উভয়ের কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে, মানে এই যে এরকম যে পাতাটা আছে না, পাতাটা এই ভেতরের দিকে মোড়ানো, এরকম ভেতরের দিকে পাতাটা কুণ্ডলিত অবস্থায় থাকে, ওকে। বা পেঁচানো, ভিতরের দিকে পেঁচানো থাকে পাতাটা, এরকম পেঁচানো থাকে, ভিতরের দিকে পাতাগুলো পেঁচানো থাকে, ওকে। তারপর উভয় উদ্ভিদের শুক্রাণু ফ্লাজেলা যুক্ত হয়ে থাকে। আচ্ছা, এই জন্য এদেরকে ফার্নের সঙ্গে তুলনা করা যেতে পারে। সাইকাসের জনন প্রক্রিয়া। তাহলে সাইকাস একটা যৌন জনন করে থাকে এবং অযৌন জননও করে থাকে। অযৌন জনন হয়, যৌন জনন হয়। অযৌন জনন কিভাবে হয়? এটা মুকুল সৃষ্টির মাধ্যমে অযৌন জনন করে, এবং এটা কি মার্চ এপ্রিল মাসে সাইকাস পদ্ধতির গোড়া থেকে চারার সৃষ্টি হয়। চারা উঠিয়ে লাগালেই নতুন সাইকাস আমরা তৈরি করতে পারি। আচ্ছা, এখন যৌন জনন কিভাবে করে? এদের পুংরেণুপত্র থাকে, ঠিক আছে। এখন সাইকাসে পুং উদ্ভিদ ও স্ত্রী উদ্ভিদ পৃথক, অর্থাৎ ভিন্নবাসী। একই উদ্ভিদের মধ্যে এদের কিন্তু পুং স্ত্রী থাকে না, এরা ভিন্নবাসী, ঠিক আছে। এবং সাইকাসে পুংরেণুপত্র থাকে, পুংরেণুপত্র সৃষ্টি হয় যা একত্রিত হয়ে একটি মোচাকৃতির পুং স্ট্রোবিলাস তৈরি করে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে পুং স্ট্রোবিলাস, এই বড় জিনিসটাকে বলা হচ্ছে পুং স্ট্রোবিলাস, ওকে। যে দেখো, আচ্ছা, এই যে ক নম্বর চিত্রকে বলা হয় পুং স্ট্রোবিলাস, এই বড়টাকে বলা হচ্ছে পুং স্ট্রোবিলাস, এই গোটাটাকে, ঠিক আছে। এগুলোকে বলে মাইক্রোস্পোরোফিল। পুং স্ট্রোবিলাসের ভিতরে এই যে ছোট ছোট একটা দানা, এই দানাগুলোকে বলা হচ্ছে মাইক্রোস্পোরোফিল, ঠিক আছে। এখন এটা হচ্ছে একটা মাইক্রো, মানে এটার থেকে আমি কেটে বের করে নিয়ে আসলাম একটা দানা, এটাকে বলা হচ্ছে মাইক্রোস্পোরোফিল, এই বড়টা। মাইক্রোস্পোরোফিলে কি কি পার্ট থাকে? এর ভিতরে থাকে হচ্ছে সোরাস থাকে, এবং বাইরে গিয়ে থাকে অ্যাপোফাইসিস, এর মাথাতে একটা তীক্ষ্ণ জিনিস, এটাকে বলে অ্যাপোফাইসিস, আর ভিতরে থাকে হচ্ছে সোরাস, ওকে। এটা হচ্ছে এর পুংজনন অঙ্গ। এটা হচ্ছে সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় পুংজনন অঙ্গ হচ্ছে সাইকাসের থাকে, বুঝতে পারছো? তাহলে পুং স্ট্রোবিলাস থাকে এবং প্রতিটি মাইক্রোস্পোরোফিল। তাহলে পুং স্ট্রোবিলাসের ভিতরে তো দেখালাম এরকম ছোট 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 যে দানাগুলো, সেগুলোকে বলা হচ্ছে মাইক্রোস্পোরোফিল। এখন এই মাইক্রোস্পোরোফিল এর যে মাথা, এগুলোকে বলা হয় অ্যাপোফাইসিস। মাথার যে তীক্ষ্ণ যে অংশটা যে দেখালাম, এরকম তীক্ষ্ণ যে অংশটা, এটাকে বলা হচ্ছে অ্যাপোফাইসিস। আচ্ছা, তারপর হচ্ছে পুংরেণুপত্রের পৃষ্ঠদেশে বহু স্পোরাঞ্জিয়া বা এক বছর স্পোরাঞ্জিয়াম তৈরি হয়, ঠিক আছে। 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম একত্রিত হয়ে সোরাস তৈরি করে। মানে এই যে দেখলাম না সোরাস, এই যে সোরাস, এর কি দেখো 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম, মানে
এরকম দেখো, এরকম চারটা সোরাস স্পোরাঞ্জিয়াম যুক্ত হয়ে এই একটা সোরাস তৈরি করে। সোরাসটা কিন্তু এরকম চার কোণা বা পাঁচ কোণা যেরকম হয় এরকম দেখতে হয়। তাহলে এই প্রত্যেকটা সোরাসের ভিতরে স্পোরাঞ্জিয়াম থাকে 4 থেকে 5টা করে। ওকে। আচ্ছা, 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম মিলে একটা সোরাস তৈরি করে, এবং স্পোরাঞ্জিয়ামের ভিতরে স্পোর মাতৃকোষ থাকে, এবং প্রতিটি স্পোর মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হ্যাপ্লয়েড পুংরেণু তৈরি করে এবং তার থেকে শুক্রাণু তৈরি হয়। অপরদিকে স্ত্রী সাইকাসের মাথায় স্ত্রু-রেণুপত্র তৈরি হয়। আচ্ছা, স্ত্রী-রেণুপত্র ঢিলাভাবে সজ্জিত থাকে এবং কোনো স্ট্রোবিলাস থাকে না, এদেরকে কোনো কম্প্যাক্ট স্ট্রোবিলাস থাকে না। স্ত্রী-রেণুপত্রের কিনারে ডিম্বক সৃষ্টি হয়, স্ত্রী-রেণুপত্রের জাস্ট কিনারের দিকে, এদিকে স্ত্রী-রেণুপত্র, এই পুরোটা হলো স্ত্রী-রেণুপত্র। এখানে এই কিনারে সাইডে সাইডে ডিম্বক তৈরি হয়, আর এই উপরে যে ফ্লাজেলার মতো জিনিস থাকে এগুলোকে বলা হয় পিনিয়ল। ঠিক আছে, এটা একটা অঙ্গ, সেটা মনে রাখবো তাহলেই হবে। আচ্ছা, ডিম্বক তৈরি হয় এবং ডিম্বকগুলো সাধারণত 2 থেকে 4 জোড়া এবং লাল বর্ণের ডিম্বক তৈরি হয়। ঠিক আছে, এবং এগুলো আমরা সাধারণত বাজারে সর্পমণি নামে বিক্রি করে থাকে অনেকে। দেখতে যেহেতু এগুলো সাপের মাথার মতো, এই জন্য এটাকে সর্পমণি নামে বিক্রি করা হয়। ঠিক আছে, তো এখান থেকে হ্যাপ্লয়েড স্টেরেনো তৈরি হয়। স্টেরেনো থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। স্টেরেনো থেকে কি তৈরি হয়? আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। আর্কিগোনিয়াম সৃষ্টি সাইকাসের একটি আদি বৈশিষ্ট্য। আর্কিগোনিয়াম তৈরি করে। ঠিক আছে, তাহলে আর্কিগোনিয়ামটা হচ্ছে সাইকাসের একটি আদি বৈশিষ্ট্য। আচ্ছা, এখন আসো হচ্ছে নিষেক। এদের মধ্যে কিভাবে নিষেক হয়? পুংরেণু বায়ুবাহিত হয়ে স্ত্রী উদ্ভিদে ডিম্বকের কাছে চলে আসে। ঠিক আছে, এবং এখানে কি একটা পোলেন টিউব তৈরি করে, মানে কাছে আসে, ওই ডিম্বকের কাছে আসে, ডিম্বকের নিচে রন্ধ্রে একটা পোলেন টিউব তৈরি করে। পোলেন টিউবের ভিতরে শুক্রাণু তৈরি হয়। ঠিক আছে, পোলেন টিউবের ভিতরে কি তৈরি হয়? শুক্রাণু। এবং সাইকাসের শুক্রাণু লাটিমের মতো বহু ফ্লাজেলা যুক্ত এবং উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ। খালি পুংরেণুটা স্ত্রী-রেণুর কাছে এসে একটা পোলেন টিউব তৈরি করে, ওই টিউবের ভিতরে শুক্রাণুটা তৈরি হয় এবং এই শুক্রাণুটা সবথেকে বড় হয়ে থাকে। ঠিক আছে, এবং এই শুক্রাণু ডিম্বাণু মিলে নিষেক করে জাইগোট তৈরি করে। আচ্ছা, এখন সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব, সাইকাসকে শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে সাধারণত বাগানে লাগানো হয়। ঠিক আছে, এবং এর পাতা ঘর সাজানোর কাজে ইউজ করা হয়। এটা কিন্তু সাধারণত ক্ষতি আসে যে সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব লেখো। ঠিক আছে, এখান থেকে 3টে প্রশ্ন। আচ্ছা, তারপর হচ্ছে কি ফুলের ডালি ও তোড়া সাজাতে সাইকাসের কচি পাতা ইউজ করা হয়। তারপর হচ্ছে সাইকাস, এই দেখো এখানে সাইকাসের 3টা গোত্রের কথা বলা হয়েছে, এখন কোনটা কি কাজ করে এটা কিন্তু এমসিকিউতে আসে। ঠিক আছে, তাহলে সাইকাস সার্সিনালিস যেটা, এর কি করা হয়? এর বীজ হতে এক প্রকার এবারুট বা বার্লি প্রস্তুত করা হয়। ঠিক আছে, তাহলে সার্সিনালিস থেকে বার্লি তৈরি করা হয়। তারপরে রেভোলুটা থেকে খাদ্য বীজ আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি, আর হচ্ছে পেকটিনাটা থেকে কি কচি পাতা সবজি হিসেবে ব্যবহার করি। ঠিক আছে, এই 3টে লাগবে। তারপর সার্সিনালিস থেকে আমরা সাধারণত কি পাই? পাকস্থলী পীড়া ও চর্মরোগের ওষুধ পাই। তাহলে এই 3টা জিনিস থেকে কি তৈরি হয় সেটা কিন্তু লাগবে। ওকে। আচ্ছা, এখন আসো আবৃতবীজী উদ্ভিদ। ঠিক আছে, আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ কাকে বলে? যে সকল উদ্ভিদের বীজ একটা আবরণ দিয়ে ঢাকা থাকে তাকে আবৃতবীজী উদ্ভিদ বলা হয়। ঠিক আছে, তা বীজটা ফলের অভ্যন্তরে থাকে তাকে আমরা আবৃতবীজী উদ্ভিদ বলা হয়ে থাকে। ঠিক আছে, আবৃতবীজী উদ্ভিদকে বলা হয় অ্যাঞ্জিওস্পার্ম। ঠিক আছে, আবৃতবীজী উদ্ভিদকে বলা হচ্ছে কি? অ্যাঞ্জিওস্পার্ম। বাংলায় এটাকে আবৃতবীজী উদ্ভিদ বলা হয়। তাহলে অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওন অর্থ হলো ভেসেলস, কন্টেইনার বা পাত্র, আর স্পার্মস ব্যবহার করে সিড, মানে এখানে বীজটা একটা পাত্রের মধ্যে লুকানো থাকে। ওকে, আজ থেকে 13 কোটি বছর আগে আবৃতবীজ উদ্ভিদের উৎপত্তি হয়েছিল, এটা মনে রাখবা। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃতবীজী উদ্ভিদকে বলা হচ্ছে তোমার ওলফিয়া মাইক্রোস্কোপিয়া। ওলফিয়া মাইক্রোস্কোপিয়া পৃথিবীর সবথেকে ছোট আবৃতবীজী উদ্ভিদ। বাংলাদেশের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদের মধ্যে আছে উলফিয়া অ্যাজাইরা, আজিজা, আরাইজা, আরাইজা, ওলফিয়া আরাইজা। আচ্ছা, তারপর হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, এটা কি?
স্পোরোফাইট মানে এদেরকে তোমার মূল কাণ্ড পাতাকে আমরা বিভক্ত করতে পারি, ঠিক আছে। এবং এদের বডিতে ভাস্কুলার টিস্যু বিদ্যমান, মানে জাইলেম ফ্লোয়েম সহ আরো যে টিস্যুগুলো আছে এই ভাস্কুলার টিস্যুগুলো এদের বডিতে বিদ্যমান। তারপরে এদের কি গর্ভকেশর, সাধারণত গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এই জিনিসগুলা থাকে। এদের গর্ভকেশর সাধারণত গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এই তিনটি ভাগে বিভক্ত হয়ে থাকে। গর্ভাশয় আবদ্ধ প্রকোষ্ঠ বিশেষ থাকে, ঠিক আছে। এবং এদের কি শুক্রাণু ফ্লাজেলাবিহীন, ঠিক আছে। ওদের শুক্রাণুতে কিন্তু ফ্লাজেলা ছিল, কিন্তু এদের শুক্রাণুতে কিন্তু কোনো ফ্লাজেলা নেই। তাহলে আমরা আবৃতবীজী উদ্ভিদ বলতে যা বুঝি মানে হচ্ছে আম, জাম, কাঁঠাল সহ যত গাছ আমরা দেখতে পাই সবই আবৃতজীবী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, ঠিক আছে। নগ্নবীজী উদ্ভিদ তুমি কোনোদিন দেখোইনি, আর তুমি যা দেখো সবই আবৃতবীজী উদ্ভিদ, ঠিক আছে। এবং এদের মধ্যে দ্বিনিষেক ঘটে, এজন্য এদের শস্য ট্রিপ্লয়েড হয়ে থাকে এবং ওদের সব শস্য কিন্তু হ্যাপ্লয়েড হয়ে থাকে, ঠিক আছে। এদের কোনো প্রকার আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না। আর্কিগোনিয়াম সৃষ্টি হচ্ছে একটা আদি উদ্ভিদের বৈশিষ্ট্য, যারা নগ্নবীজ উদ্ভিদরা, যেহেতু এরা আদি উদ্ভিদ, এরা আর্কিগোনিয়াম সৃষ্টি করে, কিন্তু এরা কোনো আর্কিগোনিয়াম সৃষ্টি করে না। এদের জাইলেম টিস্যুতে প্রকৃত ভেসেল কোষ এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে, ঠিক আছে। বীজে একটি বা দুইটি বীজপত্র থাকতে পারে। এদের শুক্রাণু কিন্তু নিশ্চল, যেহেতু এদের শুক্রাণুতে ফ্লাজেলা থাকে না, এই জন্য শুক্রাণুটা নিশ্চল থাকে। এবং এতে আর্কিগোনিয়াম অনুপস্থিত, এরা কিন্তু কোনো আর্কিগোনিয়াম তৈরি করে না। আর্কিগোনিয়াম তৈরি করা তোমার আদি বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে নগ্ন বীজের আবৃত বীজ উদ্ভিদের মধ্যে পার্থক্য এটা কিন্তু খতে আসতে পারে, ঠিক আছে। এই পুরোটা রিডিং দিবা যে নগ্ন বীজে কি গর্ভাশয়, গর্ভমুণ্ড, নগ্নবীজে সাধারণত থাকে না, গর্ভবীজে থাকে। ফল কিন্তু নগ্নবীজ তৈরি করে না, আবৃতবীজ তৈরি করে। বীজের অবস্থায় বীজটা মুক্ত অবস্থায় থাকে, কিন্তু এতে বীজ ফলের ভিতরে থাকে। আর্কিগোনিয়াম নগ্নবীজ তৈরি করে না, কিন্তু আবৃতবীজ করে। দিনিষেক নগ্নবীজিতে হয় না, আবৃতবীজিতে হয়। শস্য নগ্নবীজিতে সাধারণত হ্যাপ্লয়েড হয়ে থাকে, এদের সাধারণত ট্রিপলেট হয়ে থাকে, ঠিক আছে। এই জিনিসগুলা। আচ্ছা, আবৃতবীজী উদ্ভিদ প্রায় 2,87,000টি প্রজাতির মধ্যে 1,000টি প্রজাতি অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, ঠিক আছে। এদের মধ্যে 100টি প্রজাতি আন্তর্জাতিক বাণিজ্য হয়ে থাকে। এখন শতাধিক উদ্ভিদ থেকে প্রায় 120 ধরনের গুরুত্বপূর্ণ আধুনিক ওষুধ প্রস্তুত করা যায়। আবৃতবীজ উদ্ভিদ থেকে আমরা 120 ধরনের গুরুত্বপূর্ণ ওষুধ পেয়ে থাকি, ঠিক আছে। তাহলে আবৃতবীজী উদ্ভিদের গোত্রের পরিচিতি। তাহলে আবৃতবীজী উদ্ভিদের কি কি ধরনের গোত্র আছে? আচ্ছা, এই আবৃতবীজী উদ্ভিদ যেটা সেটা আবার দুই ধরনের, একটা হচ্ছে দ্বিবীজপত্রী এবং একটা হচ্ছে একবীজপত্রী, ঠিক আছে। আবৃতবীজী উদ্ভিদ মূলত দুই ধরনের, একটা হচ্ছে দ্বিবীজপত্রী এবং একটা হচ্ছে একবীজপত্রী। ওকে। আচ্ছা। আচ্ছা, আসো এখন আবৃতবীজী উদ্ভিদ এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে দ্বিবীজপত্রী এবং একটা হচ্ছে একবীজপত্রী। দ্বিবীজপত্রী বলতে বোঝায় এদের বীজপত্র দুইটা থাকে আর এদের বীজপত্র একটা থাকে, ঠিক আছে। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র 315টি আর একবীজপত্রী উদ্ভিদের গোত্র মাত্র 65টি। এর মধ্যে দ্বিবীজপত্রী উদ্ভিদই সবচেয়ে বেশি, একবীজপত্রী উদ্ভিদের সংখ্যা খুবই কম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এখন আসো যে বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে উদ্ভিদগুলোকে সাধারণত ভাগ করা হয়েছে, ঠিক আছে। এখন স্বভাব, উদ্ভিদের বিভিন্ন ধরনের স্বভাব আছে। যেমন হচ্ছে বিরুৎ, এরা কেমন হয়, ছোট নরম কাণ্ডবিশিষ্ট হয়ে থাকে। এই সবগুলা উদাহরণ কিন্তু লাগবে, টিকে কিন্তু আসে। তাহলে বিরুৎ জাতীয় উদ্ভিদ কি? ধান, গম, দুর্বা ঘাস এগুলো। উপগুল্ম জাতীয় উদ্ভিদ কোনটা? কালো কাসুন্তা, দাঁতমর্দম। গুল্ম জাতীয় উদ্ভিদ কি, মানে এটা ঝোপ তৈরি করে, এটা গুল্ম জাতীয় উদ্ভিদ। হচ্ছে জবা, গোলাপ, রঙ্গন এগুলো। বৃক্ষ, বড় বড় উদ্ভিদ সেগুলো কোনগুলা? আম, জাম, কাঁঠাল। পরাশ্রয়, যারা অন্যের উপর আশ্রয় করে থাকে, তেমন মৃতজীবী উদ্ভিদ কি, পরজীবী উদ্ভিদ কি, এগুলো, ঠিক আছে। এখন আসলে মূল, কয় ধরনের মূল থাকতে পারে? একটা প্রধান মূল থাকতে পারে, অস্থানিক মূল থাকতে পারে, গুচ্ছ মূল থাকতে পারে, পরাশ্রয় মূল থাকতে পারে। তাহলে কোন মূলে কি কি ধরনের উদ্ভিদ আছে, ঠিক আছে। তাহলে প্রধান মূল কার থাকে? সাধারণত মানে প্রধান মূল কার থাকে?
এখানে প্রাথমিক মূল ক্রমাগত বৃদ্ধি পেয়ে যে মূলতন্ত্র গঠন করে তাই হচ্ছে প্রধান মূল। তাহলে প্রধান মূল দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে কোথায় থাকে? দ্বিবীজপত্রী উদ্ভিদ যেমন আম, জাম, কাঁঠালে প্রধান মূল থাকে। এছাড়া কি মূলা, গাজর, বিট ইত্যাদি রূপান্তরিত প্রধান মূল। তাহলে রূপান্তরিত প্রধান মূলের উদাহরণ হচ্ছে মূলা, গাজর আর বিট। এখন হচ্ছে অস্থানিক মূল, মানে মূলটা নির্দিষ্ট স্থানে থাকে না, ঠিক আছে। অস্থানিক মূলের উদাহরণ হচ্ছে কি কেয়া, বট, অশ্বত্থ এগুলো। গুচ্ছমূল মানে অনেকগুলো মূল থাকে, সে গুচ্ছমূল সাধারণত একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে প্রধান মূল দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, আর গুচ্ছমূল একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, ঠিক আছে। যেমন ধান, তারপরে ধানে অনেকগুলো গুচ্ছ থাকে না, দেখো না ধানের গাছের নিচে এরকম 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 অনেকগুলা ছোট 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 মূল থাকে, একে বলে গুচ্ছমূল। তারপর পরাশ্রয়ী মূল, যেমন হচ্ছে অর্কিডের থাকে হচ্ছে পরাশ্রয়ী মূল, কার থাকে? অর্কিডের থাকে। ওকে, এখন আসো কাণ্ড। কাণ্ড কয় ধরনের হতে পারে? কাণ্ড ফাঁপা কাণ্ড হতে পারে, রাইজোম হতে পারে, টিউবার কাণ্ড হতে পারে, বালবার কাণ্ড হতে পারে, রানার কাণ্ড হতে পারে। ফাঁপা কাণ্ড, ফাঁপা কাণ্ড কার থাকে? সাধারণত ঘাস জাতীয় উদ্ভিদের থাকে, ঠিক আছে। যেমন হচ্ছে পয়েসি আর ল্যামিয়েসি। পয়েসি আর ল্যামিয়েসি এই ছিল ঘাস জাতীয় উদ্ভিদ, এবং হচ্ছে তোমার সাইপেরেসি। এই ঘাস জাতীয় উদ্ভিদের সাধারণত আমাদের ফাঁপা কাণ্ড থাকে, ঠিক আছে। ফাঁপা কাণ্ড বা কাণ্ডগুলো আবার ওখানে দুই ধরনের, একটা হচ্ছে 3 কোণ বিশিষ্ট এবং 4 কোণ বিশিষ্ট। এখন হচ্ছে রাইজোম। রাইজোমটা কি? মাটির নিচে রূপান্তরিত কাণ্ডকে বলা হচ্ছে রাইজোম। রাইজোম হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, মানে যেটা আগে কাণ্ড ছিল না, পরবর্তীতে রূপান্তরিত কাণ্ড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি আদা, হলুদ এগুলো হচ্ছে রূপান্তরিত কাণ্ড। এগুলো কিন্তু মূল না, এগুলো কোনো কাণ্ড, ঠিক আছে। টিউবার, টিউবারটা কি? টিউবের মধ্যে স্ফীত, মাথার মতো মোটা হয় তাই একে বলে টিউবার। যেমন যে আলু, এটা কিন্তু একটা কাণ্ড। মিষ্টি আলু স্ফীত অংশ, কাণ্ড নয় কিন্তু। মিষ্টি আলুর মূলের স্ফীত অংশ কাণ্ড না। বাল্ব, বাল্বের হতে পারে পেঁয়াজ, রসুনের বাল্বের মতো দেখতে না। তারপর রানার, রানার কার হয়? থানকুনি, থানকুনি উদ্ভিদের কাণ্ডটা হচ্ছে রানারের মতো, ঠিক আছে। আর বাকিটুকু তাহলে আমি কালকে পড়াবো নি।